সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশ লাল আভায় ছেয়ে গেছে। চারদিক কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে এক রমণী। লম্বা ভেজা চুলগুলো পিঠ অবধি ছেড়ে দেওয়া। ফোনের স্ক্রিনে কারোর হাস্যোজ্জ্বল ছবির দিকে এক মনে তাকিয়ে আছে সে। হঠাৎ কারো উৎফুল্ল হওয়া কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো মেয়েটি। সমর্দি 3টে ম্যাচের টিকিটই কেটে ফেলেছি। ফোনের স্ক্রিন অফ করে ছাদের রেলিং থেকে নেমে এলো মেয়েটি। নাম সমৃদ্ধি রহমান। বয়স 18 কি 19 হবে। সামনে উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি হলো ওর বড় বোন অনন্যা রহমান। সমৃদ্ধি অনন্যার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ আপু, কিন্তু আব্বু যেতে দিবে তো? আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমার। যদি রাজি না হয়? আরে এত চিন্তা করিস কেন, দেখবি ঠিক রাজি হবে। এখন চল, নিচে চল। সমৃদ্ধি আর অনন্যা নিচে চলে এলো। সমৃদ্ধি রহমান সবে মাত্র এইচএসসি দিল, আর ওর বড় বোন অনন্যা রহমান মাস্টার্স ফাইনাল পরীক্ষা দেবে। দুই বোন একে অপরের প্রাণ, কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। ওরা দুজনেই ক্রিকেট লাভার, দুজনেই খেলা দেখতে ভীষণ ভালোবাসে। আর বিপিএল হলে তো কথাই নেই, দুজনে একদম সারাদিন তখন টিভির সামনেই বসে থাকে। কিন্তু এবারে সমৃদ্ধির তীব্র ইচ্ছে জেগেছে যে সে স্টেডিয়ামে যাবেই যাবে। তাই একটু আগে ওর বোন অনন্যা ওদের 3 ম্যাচের জন্য টিকিট কেটে নিয়েছে। জানুয়ারি মাস, সিলেটের পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা নামতে না নামতেই শীতের প্রকোপ বাড়ে। সমৃদ্ধি আর অনন্যা দুজনে গায়ের সোয়েটার জড়িয়ে ডাইনিং টেবিলে এসে বসল। সমৃদ্ধি গোসল করেছে বলে আরও বেশি শীত লাগছে ওর। ওদের মা ফাতেমা রহমান দুজনের জন্য নুডলস রান্না করে এনে টেবিলে রাখলেন। সমৃদ্ধির চুল ভেজা দেখে বললেন, এই বিকেলে তুই গোছল করেছিস? ঠান্ডা যদি লাগে না তাহলে তোর খবর আছে। তুমি শুধু শুধুই চিন্তা করছো, কিচ্ছু হবে না বলে খাওয়ায় মনোযোগ দিল। সকালের কড়া রোদে চারপাশ ঝলমল করছে। কুয়াশা আরো আগেই কেটে গেছে। ঢাকা শহরে ঘনবসতির জন্য এমনিতেও তেমন একটা শীত নেই। জিম থেকে ওয়াটার বোতল হাতে বের হলো একটি ছেলে। বয়স 26 ছুঁই ছুঁই। দেখতে যথেষ্ট কিউট আর হ্যান্ডসাম। পরনে ব্ল্যাক টি শার্ট আর শর্টস, পায়ে ব্ল্যাক স্নিকার্স। দেখে বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত। জিম থেকে বের হতেই কিছু মেয়েরা ছুটে এলো সেলফি তুলতে। কোনো রকমে তাদের ম্যানেজ করে গাড়ির দিকে এগিয়ে গেল। জোর খুলে ড্রাইভিং সিটে বসতে পাশ থেকে ছেলেটার ফ্রেন্ড নিবিড় বলল, তোর জন্যই এই দেশের সব মেয়েরা পাগল, আর এই জন্যই আমাদের মতো হতবাগাদের কপালে গার্লফ্রেন্ড জোটে না। ছেলেটা খানিকটা বিরক্ত হয়ে বলল, আর এসব মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই বলে সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করা শুরু করলো। নিবিড় বলল, আরে আই এম জোকিং ইয়ার, মজা করছিলাম। বাই দ্য ওয়ে মিস্টার আশফিয়ান আরাব, কাল তো ম্যাচ, আজকে টিমের সাথে জয়েন করছিস তো? সবাই তো আরো আগেই জয়েন করেছে। সবাই আর আরাফ তো এক না, তাছাড়া প্র্যাকটিসে তো ছিলামই প্রতিদিন। তোর সাথে কথায় পারা যাবে না। নিবিড়ের বাসার সামনে আসতেই নিবিড় নেমে গেল। আরাফ ড্রাইভ করে নিজের বাড়িতে চলে গেল। ধানমন্ডির বিশাল এক ডুপ্লেক্স বাড়ি, হোয়াইট আর গ্রে কালার মিক্সিং। বাড়িটা অবশ্য সম্পূর্ণই আরাফের বাবা তাওহিদ জামান নিজ পছন্দে বানিয়েছেন। তাওহিদ জামানের বিশাল বড় বিজনেস, যদিও তিনি চেয়েছিলেন ওনার ছেলে ও ওনার মতো বিজনেসম্যান হোক, কিন্তু আরাফের ইচ্ছে আর জেদের কাছে তিনি হার মানেন। তবে অবশ্য এখন ছেলের সাফল্যে তিনিও খুশি। বাড়ি ঢুকে নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল। তারপর ব্যাগ গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমের সোফায় মরিয়ম রহমান আর তাওহিদ জামান দুজনেই বসে আছে। আরাফ মায়ের সামনে এসে দাঁড়ালো। মরিয়ম রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বললেন, সাবধানে যাস, দোয়া রইল। তাওহিদ জামান এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, একাই যাবি নাকি আমি এগিয়ে দেব? বাবা, তোমার কি এখনো আমাকে বাচ্চা মনে হয়? তাওহিদ জামান হেসে উঠলেন, বললেন, ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, আফসিন কোথায়? বাড়িতে নেই? দোতলার সিঁড়ি বেয়ে দৌড়ে নামলো একটি মেয়ে। দৌড়ে এসে আরাফকে জড়িয়ে ধরল, বলল, তুই চলে যাচ্ছিস আরাফ, আর আমি বুঝি এ সময় বাড়িতে থাকবো না? তোর সিসকে তুই কি ভাবিস বলতো?
আরাব হাসতে হাসতে আফসিনকে ছাড়িয়ে নিয়ে বলল, কিছু ভাবছি না তোকে নিয়ে। যাই হোক, আসছি। প্রে করিস যেন চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারি। শেয়ার বলতে আমার ছোট্ট ভাইটার জন্য তো সবসময় প্রে করি। আরাফ বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল। আম্মি, আসছি। আরাফ আর আফসিন দু ভাই বোনের বন্ডিং বেশ ভালো। আফসিন আরাফের চেয়ে 2 বছরের এর বড়, এজ ডিফারেন্স খুব কম, তাই ওরা বেশ ক্লোজ। দুজনের বেস্ট ফ্রেন্ড। সব কথা 2 ভাই বোন একে অপরকে শেয়ার করে। ঘন্টা দেড়েকের মধ্যেই টিম হোটেলে এসে টিমের সাথে জয়েন করে আরাফ। যদিও আরাফের এই দেরি করে টিমের সাথে জয়েন করা এই খামখেয়ালিপনাগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট বিরক্ত, তবুও তারা আরাফের মতো ব্যাটসম্যানকে হাতছাড়া করতে চায় না। এর আগে আরাফ ঢাকার টিমেই খেলেছিল, তবে এবার চিটাগং কিংস ডিরেক্ট সাইনিংয়েই আরাফকে নিজেদের দলে নিয়ে নেয়। 6 বছর ধরেই নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে নিজের জায়গাটা করে নিয়েছে আরাফ। ওর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, আর সেই স্বপ্ন সে বাস্তবায়ন করতে পেরেছে। বিপিএল অনূর্ধ্ব 19-এ ভালো পারফর্ম করায় খুব সহজেই জাতীয় দলের চান্স পেয়ে যায় আরাফ। বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যান গার্লদের ক্রাশ আরাফ। সব মেয়েরাই আরাফ বলতে পাগল, তবে মেয়েদের তাকে নিয়ে এই জিনিসটা ওর ভীষণ বিরক্ত লাগে। কাল বিপিএল শুরু, দ্বিতীয় ম্যাচটাই ওদের। প্রতিপক্ষ টিম খুলনা টাইগার্স। টিম হোটেলে ওদের সব প্লেয়ার্সরা টিম ম্যানেজমেন্টের সবাই মিটিং করছে। টিমের ওনার আর টিম ম্যানেজমেন্ট হঠাৎ করে ক্যাপ্টেনের দায়িত্বটা আরাফকে দেয়। যদিও এর আগে অন্য কেউ একজন ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্র্যাকটিস টাইমে সে ইনজুরিতে পড়ে গেছে, তাই আরাফকেই টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়। রাতে ডিনার করে 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে আরাফ। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে প্র্যাকটিসে জয়েন করে। সন্ধ্যা 6:30টায় ওদের ম্যাচ। তার মধ্যেই সকল প্লেয়াররা টিম বাসে করে স্টেডিয়ামে পৌঁছায়। ড্রয়িং রুমে টিভি অন করে কিছু স্ন্যাক্স নিয়ে অনন্যা আর সমৃদ্ধি খেলা দেখতে বসেছে। বিপিএল এর প্রথম দিন আজকে। দ্বিতীয় ম্যাচ চলছে চিটাগং কিংস ভার্সেস খুলনা টাইগার্সের। টস হচ্ছে এখন। আরাফকে চিটাগং টিমের ক্যাপ্টেন হিসেবে টস করতে দেখে বেশ অবাক হয় সমৃদ্ধি। অবাক কণ্ঠে অনন্যাকে বলে, উনি টিমের ক্যাপ্টেন। অনন্যা বুঝতে পেরেছে আরাফকে ক্যাপ্টেন হিসেবে দেখে যে সমৃদ্ধি খুশি হয়েছে। সমৃদ্ধি যে আরাফ বলতে পাগল সেটা ভালো করেই জানে অনন্যা, তাই সে দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলল, জি মিসেস আশফিয়ান আরাব। সমৃদ্ধি খানিকটা লজ্জা পেয়ে যায়, তবে সাথে সাথেই নিজেকে স্বাভাবিক করে বলে, আপু মজা করিস না প্লিজ। আমি ওনাকে ভালোবাসি, কিন্তু উনি তো আর আমাকে ভালোবাসে না। ওদের মা ফাতেমা রহমানও এসে বসে সোফায়, তাই অনন্যা আর ফের কিছু বলে না। এখনকার ম্যাচগুলো ঢাকায় হবে, আর তারপর সিলেট পর্বের ম্যাচ। সেগুলো নিয়ে দুজনে প্রচণ্ড এক্সাইটেড। ওদের বাসা থেকে স্টেডিয়াম বেশি দূরে নয়, কাছাকাছি, তবে কখনো ওদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়নি। হঠাৎ দরজায় কলিং বেল বাজলো। ফাতেমা রহমান গিয়ে দরজা খুলে দিলেন। অবাক কণ্ঠে বললেন, পূর্ব, তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? কেন মা, কোনো সমস্যা আছে? না, তেমন কোনো কিছু না, মানে তুই তো এত তাড়াতাড়ি আসিস না। ভালো লাগছিল না তাই চলে এলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। পূর্ব ড্রয়িং রুম ক্রস করে নিজের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করলো অনন্যা আর সমৃদ্ধি খেলা দেখছে। সমৃদ্ধির পাশে এসে দাঁড়িয়ে টিভির রিমোটটা হাতে নিয়ে টিভিটা অফ করে দিল। সমৃদ্ধি রেগে গিয়ে বলল, ভাইয়া টিভিটা বন্ধ করলেন কেন? এখন কি সিলেটের খেলা? অনন্যা বলল, না। তাহলে দেখছিস কেন? আমাদের প্রিয় টিম চিটাগাং কিংস, তাই আমরা চিটাগাংয়ের খেলা দেখছি। সব সময় তো মোটামুটি সব দলের খেলাই দেখা হয়। থাকিস সিলেটে, সাপোর্ট করছিস চিটাগংকে, মীর জাফরের দল। বলেই রুমে চলে গেল পূর্ব। সমৃদ্ধি সেদিকে তাকিয়ে ভেংসি কেটে রিমোটটা নিয়ে আবার টিভি অন করল। পূর্ব ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে বসল। ফাতেমা রহমান পূর্বকে এনে খাবার সার্ভ করে দিলেন। পূর্ব খেতে খেতে বলল, অনন্যা, তোর না এক্সাম সামনে, তুই এখনো বসে আছিস? এখনই পড়তে যা। ভাইয়া আর একটু দেখি না। একদম না, পড়তে যা।
অনন্যা বিরক্ত হয়ে মুখ গোমরা করে ড্রয়িং রুম থেকে উঠে চলে গেল। পূর্ব খেতে খেতে বলল, সমৃদ্ধি, জি ভাইয়া। এই তোর ব্যাপারটা কি বলতো? এক একবার এক এক টিমকে সাপোর্ট করিস। গতবার তো ঢাকাকে সাপোর্ট করেছিস, এবার চিটাগং। এমনিতেই ভালো লাগে তাই আর কি। কেউ যদি জানে যে তুই সিলেট থেকে নিজের হোমটাউন বাদ দিয়ে অন্য টিমকে সাপোর্ট করিস, তাহলে তোকে সবাই পাগল বলবে। সমৃদ্ধি আর জবাব দিল না। টিভির স্ক্রিনে দৃষ্টি ফেলল, মুচকি হেসে আরাফের দিকে তাকিয়ে মনে মনে বলল, পাগলই তো, শুধুমাত্র এই আশফিয়ান আরাবের জন্য। ম্যাচ জিতে এসে চিটাগং কিংসের প্লেয়াররা ড্রয়িং রুমে সবাই এনজয় করছে। আরাব প্রেস কনফারেন্স রুম থেকে আসার পর ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে। তারপর সবাই মিলে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। টিম হোটেলে যাওয়ার পর কেক কেটে ওরা সেলিব্রেট করে। আফটারঅল বিপিএল এর প্রথম ম্যাচ জিতেছে বলে কথা। প্রথম ম্যাচ জিতেছে আর পার্টি হবে না তা কি হয়? প্রথম ম্যাচ জিতার পর ওদের সবার ম্যাচ আজ বেশ ফুরফুরে। সবাই বেশ আনন্দে আছে। পার্টি শেষে ডিনার করে হোটেল রুমে গিয়ে শাওয়ার নিতে চলে যায় আরাফ। বেশ ক্লান্ত লাগছে ওর। সকাল থেকে প্র্যাকটিস, ম্যাচ, তারপর প্রেস কনফারেন্স, সবকিছু মিলিয়ে বেশ টায়ার্ড হয়ে আছে সে। আর যেহেতু ক্যাপ্টেন, তাই সবকিছু রেসপন্সিবিলিটিই তার। সব দিকেই তার সামলাতে হয়। শাওয়ার নিয়ে এসে বেডে শুয়ে পড়ে আরাফ। ফোনটা অন করতেই দেখে আফসিন অনেকগুলো কল দিয়েছে। আফসিনকে কল ব্যাক করে আরাফ। সঙ্গে সঙ্গে আফসিন কল রিসিভ করে প্রচণ্ড এক্সাইটেড হয়ে বলতে থাকে, কংগ্রাচুলেশনস ব্রাদার, আমি জানতাম আজকে তোরাই জিতবি। আরাফ মুচকি হেসে জবাব দেয়, থ্যাঙ্কস। কি করছিস? এই তো শুয়েছি মাত্র। আমি কোথায় রে? আমি তো ঘুমিয়ে পড়েছে। ও, কথা বলবি? ডেকে দিব? না থাক, পরে কথা বলবো। ওকে, গুড নাইট আরাফ, টেক রেস্ট, রাখছি। গুড নাইট, বাই। বলে কল কেটে দিয়ে একটু ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকে। বেশিরভাগ সময় আরাব ইনস্টাগ্রাম ইউজ করে। কিছুক্ষণ ইনস্টাগ্রাম স্ক্রল করে ফোন রেখে ঘুমিয়ে পড়ে আরাব। বেশ কুয়াশাচ্ছন্ন সকাল। চারিদিকে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। সূর্যি মামা ওঠার কোনো নামগন্ধ নেই। সমৃদ্ধির ঘুম ভেঙে যায় ভোরবেলা। এটা সমৃদ্ধির নিত্যদিনের অভ্যাস। ঘুম থেকে উঠেই সমৃদ্ধি হাত মুখ ধুয়ে গায়ে চাদর জড়িয়ে ছাদে চলে যায়। প্রায় সময়ই এমন করে। ভোরবেলার কুয়াশার মাঝে ছাদে হাঁটতে তার বেশ লাগে। প্রকৃতির হিম শীতল আবহাওয়া তাকে সবসময় মুগ্ধ করে। সমৃদ্ধি এসেই ছাদের উত্তর দিকটায় যায়। কুয়াশা ভেজা রেলিংয়ে হাত রাখে। চোখ বুঝে নেয় শীতের হিম শীতল বায়ু তার শরীর স্পর্শ করে যাচ্ছে। চোখ বন্ধ করে এক মনে প্রকৃতিকে অনুভব করছে সমৃদ্ধি। বেশ কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় কুয়াশাগুলো। তারপর গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। হাতের ফোনের স্ক্রিন অন করে। ওয়ালপেপারে হাস্যোজ্জ্বল চেহারার মানবটির দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখার বাসনা আমার মনে তীব্রভাবে জেঁকে বসেছে আরাব। কবে আপনাকে একটু সামনাসামনি দেখতে পাবো, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। হঠাৎ কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে সমৃদ্ধি। কিরে, কি করছিস ছাদেই ভোরবেলায়? পিছন ফিরে পূর্বকে দেখে বুকে হাত দিয়ে শ্বাস নেয় সমৃদ্ধি। রেলিং থেকে নেমে এসে পূর্বের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আজকে সূর্য কোন দিকে উঠলো বলো তো? এত সকালে তুমি উঠেছো? এই আমি ঠিক দেখছি তো? আমার হাতে একটা চিমটি কাটো তো। পূর্ব বিরক্ত হলো। চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, চোখে দেখতে পাচ্ছিস না আমায়? দেখতে তো পাচ্ছি, কিন্তু কি? না মানে তোমাকে তো ভার্সিটির জন্য ডেকে ওঠানো যায় না। প্রতিদিন ভার্সিটি যাওয়ার আগে আমি গিয়ে ডাকতে ডাকতে গলা ফাটিয়ে ফেললেও তুমি ওঠো না, তাই আর কি বিশ্বাস হচ্ছে না। ঘুম ভেঙে গেছে। এক মিনিট, তুই এখন এখানে কি করছিস? আমি তো প্রতিদিনই ভোরবেলা উঠি, প্রায় সব সময় ছাদে আসি। পূর্ব হেঁটে একটু এগিয়ে গিয়ে রেলিংয়ে বসে পড়ল। তারপর বলল, সমৃদ্ধি। জি ভাইয়া বলো। দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে আয় তো, একসাথে বসে আড্ডা দিব। বাবা, এ আমার পূর্ব ভাইয়া তো? যে ছেলে আমাকে পাত্তাই দেয় না, কথায় কথায় আমাকে বকে আর মারে, সে আজকে আমার সাথে কফি খেতে খেতে আড্ডা দিতে চাইছে। পূর্ব আবার বিরক্ত হলো। বিরক্তি নিয়ে বলল, এত কথা বলছিস কেন ইডিয়েট? যা গিয়ে কফি নিয়ে আয়। সমৃদ্ধি মুখ গোমরা করে যাচ্ছি বলে চলে গেল। সেদিকে তাকিয়ে পূর্ব হেসে দিল।
কিছুক্ষণ বাদে সমৃদ্ধি 2 কাপ কফি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসতো। এগুলো রেলিংয়ের ওপর রেখে নিজেও বসে পড়ল। পূর্ব সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, বাহ, আমার মেয়ে দেখছি বুদ্ধি হয়েছে। কফি বলতেই ড্রাই ফ্রুটসও সঙ্গে নিয়ে আসলি। আমার মাথায় বুদ্ধি সবসময় ছিল। তার মানে বলতে চাইছিস এখন আর বুদ্ধি নেই? সমৃদ্ধি রেগে গিয়ে বলল, ভাইয়া। পূর্ব হেসে দিল। সমৃদ্ধি কফিতে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বল। আর কতকাল এইভাবে সিঙ্গেল থাকবে বলো তো? এবার তো আমাদের জন্য একটা ভাবি আনতে পারো নাকি? তাহলে তো ভাবির সাথেই সকালে কুয়াশা বিলাস করতে পারবে। খুব পেকেছিস না তুই? আচ্ছা ভাইয়া, তোমার ভার্সিটির কাউকে ভালো লাগে না? কত কত মেয়েরা আছে, কত কত মেয়েরা এই পূর্ব স্যারের জন্য পাগল, কিন্তু এই কাঠখোট্টা পূর্ব স্যারের পাত্তা না পেয়ে কোন দিন না জানি মেয়েরা অকালে পটল তুলে। এই তোর আর কোনো কথা নেই না? মানে যখনই দেখিস তখন এইসবই বলিস। ভুল কি বললাম? বিয়ের যথেষ্ট বয়স হয়েছে তোমার ভাইয়া। এখন যদি না করো বিয়ে, তাহলে তুমি বুড়ো হয়ে গেলে আর কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না। না করুক মেয়েরা আমাকে বিয়ে, তাতে তোর কি? আমার কি মানে? একমাত্র ভাই তুমি আমার। তোমার বিয়ে নিয়ে আমার আর আপুর কত ড্রিম জানো? কত হই হুল্লোড় করবো, মজা করব, আনন্দ করব, আর তুমি ওদিকে আমাদের আনন্দটাই মাটি করে দিতে চাইছো। পূর্ব প্রত্যুত্তরে কিছু বলল না। সে জানে সমৃদ্ধি এই ব্যাপারে কথা শুরু করলে আর শেষ করে না, তাই চুপচাপ সমৃদ্ধির কথা শুনতে লাগলো। পূর্বর একটা কল আসে, সে ছাদ থেকে নেমে গেল। সমৃদ্ধি আরো কিছুক্ষণ ছাদে কাটালো। তারপর তাদের এক পাশে লাগানো আর শখের ফুলের বাগানে পানি দিল। এই বাগানটা সমৃদ্ধি খুব শখ করে বানিয়েছে। যখন মন খারাপ থাকে তখনই এই ছাদ বাগানে এসে সময় কাটায়। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই টিমের সাথে প্র্যাকটিসে জয়েন করে আরাফ। প্রায় 1 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করে একটা পানির বোতল নিয়ে চেয়ারে এসে ধপ করে বসে পড়ে আরাফ। পানির বোতলের মুখটা খুলে ঢকঢক করে পুরো বোতলের পানিটা শেষ করে সে। এই শীতের মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা। ফোনটা হাতে নিয়ে মাকে কল করবে ভাবছে। রাতে তো আর কথা হয়নি, তাই সকাল সকালই মাকে ফোন করলো আরাফ। মরিয়ম রহমান ফোন রিসিভ করতেই আরাফ বলে, গুড মর্নিং আম্মি। মরিয়ম রহমান মুচকি হেসে বলে, গুড মর্নিং। কাল রাতে আফসিনের সাথে কথা হয়েছিল, তখন নাকি তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই কথা বলতে পারিনি। হ্যাঁ, আফসিন বলেছে আমায়। রাগ করেছো আম্মি? রাগ করতে যাব কেন? আমি জানি তুই অনেক ব্যস্ত ছিলি কাল। ম্যাচ শেষে হোটেলে ফিরতে ফিরতেই অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্রেকফাস্ট করেছিস? তোমরা? বাবা কোথায়? বেরিয়েছে। ও আচ্ছা, আমি কথা বলে নিব। আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে আবারও প্র্যাকটিসে জয়েন করে আরাফ। আগামীকালকে আবার ম্যাচ আছে। পুরো টিম ম্যানেজমেন্ট আরাফকে ভরসা করে ক্যাপ্টেন হিসেবে চুজ করেছে। আরাফ চায় না তাদের ভরসার অমর্যাদা করতে। আরাফের একটাই লক্ষ্য, চিটাগং কিংসকে চ্যাম্পিয়ন করা। ভার্সিটিতে ক্লাস নিচ্ছে পূর্ব। সবাই মনোযোগী হলেও একটা মেয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পূর্ব সেই মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটার সামনে দাঁড়িয়ে ধমকে বলল, মামা, বাইরে তাকিয়ে আছো কেন? ক্লাসে মনোযোগ নেই কেন তোমার? মোনা পূর্বর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, সরি স্যার। হোয়াট সরি? ক্লাসে মনোযোগ না দিয়ে আবার কিসের সরি? মোনা মাথা নিচু করে বলল, আর কখনো হবে না এমন। তোমার এসব ফালতু কথা প্রতিদিনই শুনে আসছি। গেট আউট ফ্রম মাই ক্লাস। যতক্ষণ না আমার ক্লাস শেষ হচ্ছে ততক্ষণ এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। বের হও এখনই। মোনা মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে। ওর খুব কান্না পাচ্ছে। এই মানুষটা কেন তাকে বোঝে না? পূর্বর মেজাজ চরম বিগড়ে গেছে। কোনো মতে রাগটাকে কন্ট্রোল করে ক্লাস করাতে শুরু করলো। এই মেয়েটা প্রতিদিন এমন করে। মেয়েটার এমন কাজে পূর্ব রীতিমতো প্রচুর বিরক্ত হয়ে গেছে। 6 মাস হলো ভার্সিটিতে জয়েন করেছে সে। প্রথম কয়েক মাস ঠিক মতো ক্লাস করতো মোনা, কিন্তু গত 2 সপ্তাহ আগে মোনা পূর্বকে প্রপোজ করে। পূর্ব ডিরেক্ট না করে দেয়। আর তারপর থেকেই পূর্বর ক্লাসে মোনা চুপচাপ অন্যমনস্ক হয়ে বাইরে তাকিয়ে থাকে। বিষয়টা পূর্বর প্রচুর বিরক্ত লাগছে। প্যাড, গ্লাভস, হেলমেট পরে নিয়ে রেডি হচ্ছে আরাফ। একটু পরেই ম্যাচ। টসে জিতে চিটাগং আগে ব্যাটিং নিয়েছে। প্রতিপক্ষ রংধনু রাইডার্স।
আজকে তাওহিদ জামান, মরিয়ম রহমান, তাফসিন সবাই এসেছে খেলা দেখতে। সেদিন তাওহিদ জামান আর আফসিন একটু ব্যস্ত থাকায় আসা হয়নি। আরবের খেলা দেখতে ওর পরিবারের সবাই প্রায়ই গ্যালারিতে আসে। সবকিছু পরে রেডি হয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়ে আরব। চিটাগং কিংসের ওপেনার আশফিয়ান আরব মাঠে নামতেই গ্যালারিতে সমস্বরে আরবের নাম ধরে চেঁচিয়ে উঠল মেয়েরা। আরব গিয়ে পিচের স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ায় আর অপর পাশে ব্যাটসম্যান নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ায়। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে ম্যাচের প্রতিপক্ষ মুহূর্তের শেষ কাউন্টডাউন। 3, 2, 1। স্টেডিয়াম জুড়ে দর্শকদের হৈহুল্লোড়। মুহূর্তেই বোলিং প্রান্ত থেকে বলার দৌড় শুরু করলেন। ক্রিজে তখন ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আরব। টিভির সামনে সোফার উপর পা তুলে আয়েশ করে বসে আছে সমৃদ্ধি। দৃষ্টি তার টিভির স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আরবকে। প্রথম বলেই এক চোখ ধাঁধানো কভার ড্রাইভ, 4 রান। গ্যালারিতে তখন মেয়েরা উল্লাসে মেতে উঠেছে। মেয়েদের আরবকে নিয়ে এই বাড়াবাড়ি মোটেও পছন্দ না সমৃদ্ধির। আরবের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টগুলো দেখলেই রাগে মাথা ফেটে যায় সমৃদ্ধির। ইচ্ছে করে মেয়েগুলোকে ধরে মাথায় তুলে আছাড় দিতে। প্রথম ওভার শেষ, রান 15। এভাবেই আরব আর অপর পাশে ব্যাটসম্যান মিলে খেলতে থাকে। পাওয়ার প্লে শেষে দলীয় রান 62। চিটাগংয়ের দর্শকরা বেশ আনন্দ উল্লাস করছে। আরবের রান 32। রংপুর রাইডার্সের ক্যাপ্টেন এক অভিজ্ঞ ফরেন বোলারকে বোলিংয়ে পাঠায়, কিন্তু আরব একের পর এক শট খেলে, বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। স্টেডিয়ামে উল্লাসের ঢেউ ওঠে। রংপুরের ফিল্ডাররা চেয়েও দমাতে পারছে না আরবকে। খেলা জমে উঠেছে। অষ্টম ওভারে আরব এক দুর্দান্ত কভার ড্রাইভ খেলে অর্ধশতক পূর্ণ করে। দেখতে দেখতে চিটাগংয়ের ব্যাটিং ইনিংস প্রায় শেষের দিকে। 19 ওভারের খেলা শুরু হবে। 2 উইকেট হারিয়ে চিটাগং কিংস 181 রান। আরবের ব্যক্তিগত রান 92। সমৃদ্ধি খুব করে চাইছে আরব যেন সেঞ্চুরি করতে পারে। প্রথম বলে ডাবল রান নেয় আরব, দ্বিতীয় বলে বাউন্ডারি, 4 রান। গ্যালারিতে দর্শকরা উত্তেজনায় মেতে উঠেছে। সেঞ্চুরি হতে আর মাত্র 2 রান বাকি। সমৃদ্ধি আর অনন্যা বেশ উত্তেজিত হয়ে বসে আছে। ওভারের তৃতীয় বলে রান হয় না। পরের বোলার দৌড়ে আসছে। পুল শটে বল সীমানার বাইরে পাঠিয়ে শতক পূর্ণ করে আরব। স্টেডিয়ামে উল্লাসের ঢেউ ওঠে। দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। পুরো স্টেডিয়ামে তখন শুধুই এক নাম, আরব আরব। আরব ব্যাট তুলে গ্যালারির দিকে ঘুরে দাঁড়ায়, তার মুখে সন্তুষ্টির হাসি। সঙ্গী ব্যাটসম্যান তার কাছে এসে হাত মেলায়। দলের ডাগআউটে সতীর্থরা দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তখন বারবার তার সেঞ্চুরির রিপ্লে দেখানো হচ্ছে, আর দর্শকরা হাততালিতে ফেটে পড়ছে। শেষ 3 বলে 2 4 ও 1 ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করে আরব। আরবের এই দুর্দান্ত 118 রানের ইনিংসে পুরো চিটাগংয়ের দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। তাওহিদ জামান, মরিয়ম রহমান, আফসিন দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। 20 ওভার শেষে চিটাগং কিংস 207 রান করে 208 রানের বিশাল টার্গেট দেয় রংপুরকে। সমৃদ্ধি বেশ খুশি হয় আরবের সেঞ্চুরিতে। সেঞ্চুরির পর মানুষটার হাসি মাখা মুখটা দেখার অপেক্ষায় ছিল সমৃদ্ধি। মানুষটার হাসি মাখা মুখটাই তার সবচেয়ে প্রিয়। মানুষটা হাসলে গাড়ি টোল পড়ে, চোখের কোণে ভাঁজ পড়ে। যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সমৃদ্ধির। 208 রানের বিশাল টার্গেট তাড়া করতে রংপুরের ব্যাটসম্যানরা মাঠে নামল। রংপুরের ইনিংস শুরু হতেই চিটাগংয়ের বলাররা বল করতে শুরু করেন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে প্রতিপক্ষের এক ওপেনার বোল্ড হয়ে যায়। স্কোর তখন 5 রান 1 উইকেট হারিয়ে। পরের ওভারে রংপুরের আরেকজন ব্যাটসম্যান বড় শট খেলার চেষ্টা করে, কিন্তু ডিপ স্কয়ার লেগ দাঁড়িয়ে থাকা ফিল্ডার সহজ ক্যাচ তুলে নেয়। পুরো স্টেডিয়ামে তখন উল্লাস। রংপুরের কিছু ব্যাটসম্যান দলকে টেনে তোলার চেষ্টা করেন। পাওয়ার প্লে শেষে স্কোর দাঁড়ায় 45 রান 2 উইকেট হারিয়ে। আরব তখন এক লেগ স্পিনারকে বোলিংয়ে পাঠায়। সে এসে 1 ওভারে 2টি উইকেট তুলে নেয়। 10 ওভারের প্রতিপক্ষের স্কোর দাঁড়ায় 70 রান 4 উইকেট। চিটাগংয়ের বোলাররা স্লোয়ার এবং ইয়র্কার দিয়ে রংপুরের ব্যাটসম্যানদের রানের গতি আটকে দেয়। 15তম ওভারে রংপুরের স্কোর 115 রান 5 উইকেট হারিয়ে। শেষ 5 ওভারে তাদের প্রয়োজন 70 এর বেশি রান। আরও 2 ওভারে আরও 2টি উইকেট হারিয়ে ফেলে রংপুর।
18তম ওভারে রংপুরের অন্যতম ফরেন একজন ব্যাটসম্যান যে এতক্ষণ ধরে দলকে জিতানোর চেষ্টা করছিল, সে বড় শট খেলতে গিয়ে লং অনেক ক্যাচ তুলে দেয় আরবের হাতে। পুরো দল চাপে পড়ে যায়। রংপুরের কোচ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। 20তম ওভারের প্রথম বলেই রংপুরের ইনিংস শেষ হয়। 165 রানে 10 উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় রংপুর। রংপুরের ইনিংসের পতনের পর পুরো চিটাগং টিম আনন্দে মেতে ওঠে। গ্যালারির দর্শকেরা আরবের নাম ধরে চিৎকার করতে থাকে। আরব এবং তার সতীর্থরা মাঠে একসঙ্গে জয় উদযাপন করে। প্লেয়ার অব দ্য ম্যাচ হয় আরব তার দুর্দান্ত সেঞ্চুরির জন্য। স্টেডিয়ামে তখন জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ম্যান অব দ্য ম্যাচ আশফিয়ান আরব, 118 রান। চিটাগং 42 রানে রংপুরকে হারায়। টানা 2 ম্যাচে জিতে চিটাগং কিংস। খেলা শেষ হতেই টিভি অফ করে সমৃদ্ধি ডিনার টেবিলে বসে পড়ে। ফাতেমা রহমান খাবার সার্ভ করছে। পূর্ব, অনন্যা সবাই খেতে বসেছে। কিছুক্ষণ পর ওদের বাবা ইনশাদ রহমানও এসে বসে। সমৃদ্ধি চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই অনন্যা আমতা আমতা করে বলে ওঠে, বাবা। ইনশাদ রহমান খেতে খেতেই উত্তর দেন, জি বলো। অনন্যা ভয় পাচ্ছে বলতে, কারণ তার বাবা তেমন একটা ক্রিকেট খেলা পছন্দ করে না, কিন্তু তবুও ভয় ভয় বলল, বাবা, আমি আর সমৃদ্ধি সিলেটে পর্বের ম্যাচগুলো দেখতে স্টেডিয়ামে যেতে চাই। পূর্ব অবাক হয়ে খাওয়া বন্ধ করে একবার সমৃদ্ধি তো আরেকবার অনন্যার দিকে তাকাচ্ছে। ইনশাদ রহমান খাওয়া বন্ধ করে দিলেন। থমথমে গলায় বললেন, কোথায় যাওয়া চলবে না। অনন্যা বলল, বাবা, আমরা টিকিট কেটে ফেলেছি, বেশি না, শুধু 3টি ম্যাচ। আমি যখন একবার না বলেছি তখন কোথায় যাওয়া চলবে না, আমার কথাই শেষ কথা। সমৃদ্ধির মনটা খারাপ হয়ে গেল। পূর্ব বলল, বাড়িতে তো সারাদিনই দেখছিস খেলা, তাহলে আবার স্টেডিয়ামে যাওয়ার কি দরকার? ফাতেমা রহমান বললেন, নিজের জেলায় খেলা হবে, নিজেদের জেলাও তো খেলেছে, দোষ কি তাতে? পূর্ব বলল, মা, তোমার মেয়েরা তো সিলেটের খেলা দেখতে যাবে না, চিটাগংয়ের খেলা দেখতে চায় ওরা। পূর্বের কথা শুনে ইনশাদ রহমানের চোখ মুখ শক্ত হয়ে এলো। চোখে মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি হঠাৎই টেবিল ছুঁড়ে উঠে দাঁড়ালেন। দ্রুত গতিতে ড্রয়িং রুমে ছুটে গিয়ে টিভিটা ফ্লোরে জোরে ছুঁড়ে ফেললেন। মুহূর্তেই টিভিটা ভেঙে গেল। আকস্মিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল সবাই। অনন্যা আর ফাতেমা রহমান ভয়ে কেঁপে উঠল। ইনশাদ রহমান ক্রোধে কাঁপছেন। ওনার চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা বেরোচ্ছে। উনি গম্ভীর গলায় চেঁচিয়ে বলে উঠলেন, আজ থেকে এই বাড়িতে খেলা দেখা বন্ধ, কোনো খেলাই কেউ দেখতে পারবে না, আর এই চিটাগাংয়ের খেলা তো কোনো মতেই না। বলেই তিনি গটগট করে হেঁটে রুমে চলে গেলেন। সমৃদ্ধি একা একা শুয়ে আছে অন্ধকার ঘরে। জানালা দিয়ে আসা চাঁদের আলো ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। জানালা দিয়ে বাইরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে। সমৃদ্ধির মন খারাপ। আজকে তার বাবার এমন আচরণের কারণটা ঠিক বুঝে উঠতে পারল না সমৃদ্ধি। চিটাগং টিমের খেলা শুনে বাবা এত রেগেই বা গেল কেন? বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল সমৃদ্ধি। ফোনের স্ক্রিন অন করতেই প্রিয় মানুষটির ছবি ভেসে উঠল স্ক্রিনে। সমৃদ্ধি সেদিকে তাকিয়ে বলল, আমার কি আর তবে আপনাকে দেখা হবে না আরব? কখনোই কি আপনাকে একটু সামনাসামনি দেখতে পারবো না আমি? অনন্যা পাশের ঘরে পড়ছে। কাল অনন্যার এক্সাম। বোনটার আবদারের টিকিটগুলো কিনেছিল, কিন্তু বাবা তো যেতে দিবে না। বোনটার মনের অবস্থা বুঝতে পারল অনন্যা। বইটা বন্ধ করে টেবিলে রাখলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1:30 বাজে। খুব ঘুম পাচ্ছে তার। বই খাতা গুছিয়ে রুমে এলো অনন্যা। পুরো ঘর অন্ধকার করে দেখতে পেয়েই অনন্যা বুঝতে পারলো সমৃদ্ধি জেগে আছে। বোনটার যে বেশ মন খারাপ হয়েছে সেটাও বুঝতে পেরেছে সে। সমৃদ্ধির যখন মন বেশি খারাপ থাকে তখনই সে এমন পুরো ঘর অন্ধকার করে শুয়ে থাকে। ওদের পড়ার রুম আলাদা। পড়ার রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে সমৃদ্ধি আর অনন্যা। সাথে তাদের বেডরুমটাও। 2 বোন একসাথেই থাকে। একা থাকতে সমৃদ্ধি ভয় পায়, তাই অনন্যাকে সাথে নিয়ে থাকে। অনন্যা এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। অনন্যা এসেছে বুঝতে পেরে সমৃদ্ধি চোখের কোণে জমা জলটা খুব সাবধানে মুছে ফেলল। অনন্যা মৃদু স্বরে বলল, মন কি খুব খারাপ? সমৃদ্ধি ফিরে তাকালো বোনের দিকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি কি আমাদের যাওয়া হবে না আপু? অবশ্যই যাওয়া হবে। কিভাবে? ব্যবস্থা একটা ঠিক করে নিব, চিন্তা করিস না, ঘুমিয়ে পড়, এখন সব ঠিক হয়ে যাবে। সমৃদ্ধি অনন্যাকে জড়িয়ে ধরল। অনন্যা সমৃদ্ধির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মাঝে সমৃদ্ধি ঘুমিয়ে পড়ল। 1 সপ্তাহ কেটে গেছে।
এর মধ্যে আরবদের ঢাকাতে আরও 2টো ম্যাচ হয়ে গেছে। লাস্ট 2টো ম্যাচও চিটাগংই জিতেছে। আজকে ট্রাভেল ডে, ফুল টিম আজকে সিলেট যাবে। পরবর্তী 3টা ম্যাচ ওদের সিলেটেই হবে। আরব নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত, একটু পরেই ফ্লাইট। খুব দ্রুত সব কিছু গোছাচ্ছে আরব। এর মাঝেই ওর কল বেজে উঠল। বেশ বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বল। অপর প্রান্ত থেকে নিবিড় বলল, কিরে, এমন ভাব করছিস যেন কোনো কিছুর তাড়া আছে তোর? আরব আরো বিরক্ত হলো, খানিকটা রেগে গিয়ে বলল, নিবিড়, তোর ফালতু কথা শোনার মতো সময় এখন আমার নেই। আমার কথা এখন ফালতু হয়ে গেল? একটু পরে ফ্লাইট, আমায় বেরোতে হবে। রাখছি। আরে আরে একটা কথা ছিল। তোর কথা পরে শুনছি, বাই। বলে ফোনটা কেটে দিল আরব। নিবিড় বলল, ধুর, বলতেই দিল না কথাটা। পুরো চিটাগং টিম এয়ারপোর্টে এসে পৌঁছেছে। এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি শেষ করে সবাই প্লেনে উঠে বসল। কিছুক্ষণের মধ্যেই প্লেন রানওয়ে ছেড়ে আকাশে যাত্রা শুরু করলো। উইন্ডো সিটে বসে কানে ইয়ারফোন গুঁজে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে আরব। শরীরটা কেমন ক্লান্ত লাগছে তার। আরব চেয়েছিল ওর ফ্যামিলিকে সাথে করে নিয়ে আসতে, কিন্তু কেউই আসতে রাজি না। সবসময় বিপিএল বা কোনো সিরিজে সিলেটে ম্যাচ থাকলে ওর ফ্যামিলি কখনোই সিলেট যেতে চায় না। এর কারণটা আরব এখনো বুঝে উঠতে পারছে না। প্রায় 45 মিনিট পর প্লেন সিলেট এয়ারপোর্টে ল্যান্ড করলো। সবাই ধীরে ধীরে প্লেন থেকে নেমে গেল। টিম হোটেলে গিয়েই আরব শাওয়ার নিতে চলে গেল। জার্নি করে বা বাইরে থেকে এসে শাওয়ার নিতেই হয় আরবের। বাহিরের ধুলোবালিতে অ্যালার্জি হয়ে যায় তার। শাওয়ার নিয়ে এসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেডে বসলো আরব। ফোনটা হাতে নিয়ে নিবিড়কে কল দিল। কল হতেই নিবিড় রিসিভ করতেই আরব বলল, এবার বল, কি বলবি? ভাবছি বিপিএল শেষ হলে দুবাই ট্যুরে যাব আমরা। তোকে সামনে পেলে এক চর মেরে সবগুলো দাঁত ফেলে দিতাম। কেন? আমি এবার কি করলাম? তখন তুই এই ফালতু কথা বলার জন্য ফোন দিয়েছিলি। এটা ফালতু? তো আর কি? শুন না, এবার কিন্তু রাইসাও যাবে। বলেই ফোনটা কান থেকে দূরে সরিয়ে চোখ মুখ খিচে ফেললো নিবিড়। ও জানে এখন আরব ওকে ইচ্ছে মতো বলবে। কয়েক সেকেন্ড পর ফোন কানে দিতেই আরব বলল, এতক্ষণ ফোন কান থেকে সরিয়ে রেখেছিস কেন? তুই কিভাবে জানলি? আরব চরম বিরক্ত হলো। বিরক্ত হয়েই বলল, তুই ভাবলি কিভাবে ওই 3rd ক্লাস গায়ে পড়া মেয়েটার সাথে আমি ট্যুরে যাব? আমার কথাটা তো শোন না। নিবিড়কে থামিয়ে দিয়ে আরব বলল, নেক্সট ডে কখনো যদি আবারও এই কথা বলিস তাহলে ওই 3rd ক্লাস মেয়েটার সাথে আমি নিজে তোর বিয়ে দিব। তারপর ওই মেয়েটাকে আর তোকে হানিমুনে দুবাই পাঠাবো আমি। তখন যত খুশি ওর সাথে ঘুরিস। বলে খট করে ফোনটা কেটে দিল আরব। ভেবেছিল একটু ঠান্ডা মাথায় রেস্ট নেবে, কিন্তু এই নিবিড়ের ফালতু কথাগুলো শুনে মেজাজটাই বিগড়ে গেল আরবের। এই রাইসা মেয়েটার নাম শুনলেই আরবের মাথা গরম হয়ে যায়। মেয়েটা ভীষণ গায়ে পড়া আর নেকু। আরব গায়ে একটা হোয়াইট শার্ট জড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এখান থেকে দূরে চা বাগান দেখা যাচ্ছে। একটু দূরে সামনে রাস্তায় গাড়ি, মানুষজন চলাচল করছে। বেশ কিছুক্ষণ পর আরব ব্যালকনির গ্লাস ডোরটা টেনে বন্ধ করে রুমে ফিরে এলো। ফোনে কল বাজছে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই আম্মি নামটা ভেসে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মরিয়ম রহমান বললেন, কে রে, পৌঁছেছিস ঠিক মতো? আমি, তোমরা তো আসতে পারতে। মরিয়ম রহমানের মুখটা মলিন হয়ে গেল। তিনি প্রসঙ্গ এড়িয়ে বললেন, খাওয়া দাওয়া হয়েছে? আরব কিছু বুঝতে পারলো ওর আম্মি এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না। আরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না। এখনো খাসনি? শরীর খারাপ করবে তো তোর। কিছু হবে না আম্মি। এখনই গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, রাখছি। বলে কল রেখে রুমেই কিছু স্ন্যাক্স অর্ডার দিল। ওর এখন একদমই রুমের বাইরে যাওয়ার ইচ্ছে নেই, তেমন খিদেও নেই। তবু ওর আম্মির কথাও ফেলতে পারবে না বলে খাবে এখন। পরদিন সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছে সমৃদ্ধি। আজ দুপুরে চিটাগংয়ের ম্যাচ। ওদের আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারবে না দেখে মনটা ভীষণ খারাপ হয়ে আছে। লাস্ট 2টো ম্যাচ ফোনেই দেখেছিল। আজকের দিনটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিল সমৃদ্ধি।
ভেবেছিল আজকেই ওর গ্যালারিতে গিয়ে খেলা দেখার স্বপ্নটা পূরণ হবে। অনন্যা বাড়িতে নেই। এত সকাল সকাল অনন্যা কোথায় গেছে সেটাই বুঝতে পারছে না সমৃদ্ধি। বাড়িতে একা একা বিরক্ত লাগছে ওর। ইতিমধ্যে ফাতেমা রহমান বেশ কবার ডেকে গেছে ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু সমৃদ্ধি রাগ করে বসে আছে। কিছুক্ষণ পর ফাতেমা রহমান পরোটা আর সবজি নিয়ে রুমে এলেন। সমৃদ্ধির পাশে বসে বললেন, খাবার খেয়ে নে। খাবো না আমি। আমাদের যেতে দিলে কি হতো বলো তো? জানি না, তোর বাবা তো না করে দিয়েছে। কিন্তু কেন? খেলা দেখতে গেলে কি বা হতো? ফাতেমা রহমান খাবার প্লেটটা বেডসাইড টেবিলে রেখে চলে গেলেন। প্রায় 15-20 মিনিট পর অনন্যা হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকল। হাতে দুটো শপিং ব্যাগ বিছানার উপর রাখতেই সমৃদ্ধি এসে বলল, আজকে আমরা খেলা দেখতে যেতে পারছি না, আর তুই শপিং করে এসেছিস? খুলে দেখ এগুলো। এসব দেখার ইচ্ছে নেই আমার। খুলে তো দেখ। সমৃদ্ধি বিরক্ত হয়ে ব্যাগ দুটো খুলল। ব্যাগের মধ্যে দুটো কালো বোরখা দেখে বেশ অবাক হলো। অনন্যার দিকে তাকিয়ে বলল, বোরকা? হ্যাঁ, এগুলোই আমাদের আজকের স্টেডিয়ামে যাওয়ার ড্রেস। কি? অত কি কি করিস না, এছাড়া আর উপায় নেই। বাড়ি থেকে লুকিয়ে বের হতে হবে। বোরকা পরে বের হলে কেউ আমাদের চিনতে পারবে না। সমৃদ্ধি বোরখা হিজাব নিকাবগুলো হাতে নিয়ে বলল, বোরকা পরে বেরোবো? কেন, বোরকা কি কেউ পরে না? সেটা না, কথা হচ্ছে এই হিজাব নিকাব পরলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। তাহলে তুই ঘরেই বসে থাক, আমি একাই যাচ্ছি। খেলা দেখার দরকার নেই তোর। এই দাঁড়া, খেলা দেখবো না কখন বললাম? রাগ করছিস কেন? যাবো তো। এখন আর দেরি করিস না, অলরেডি 12:30 বেজে গেছে। দেড়ার ম্যাচ, তাড়াতাড়ি বোরকা পরে রেডি হ। অনন্যা সমৃদ্ধি দুজনে বোরখা হিজাব নিকাব পরে রেডি হয়ে নিল। সমৃদ্ধি চিন্তিত হয়ে বলল, আম্মু তো ড্রয়িং রুমে বা কিচেনে, আমরা বেরোবো কি করে? দাঁড়া, দেখছি আম্মু কোথায় আছে। অনন্যা রুম থেকে বেরিয়ে উকি দিয়ে দেখলো ফাতেমা রহমান কিচেনে রান্না করছে। অনন্যা সমৃদ্ধিকে ইশারা করল। সমৃদ্ধি দৌড়ে গিয়ে দরজা খুলে আগে বেরিয়ে গেল। তারপর অনন্যাও বেরিয়ে যেতে যেতে ফাতেমা রহমানকে ডেকে বলল, মা, আমি আর সমৃদ্ধি একটু বেরোচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দিও। ফাতেমা রহমান কিচেন থেকেই জবাব দিলেন, এই কোথায় যাচ্ছিস তোরা এই সময়? আমার এক ফ্রেন্ডের বাড়িতে, ওর আজকে জন্মদিন, দরজাটা লাগাও। বলেই দৌড়ে বেরিয়ে গেল অনন্যা। সমৃদ্ধি আর অনন্যা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়ে একটা রিকশায় উঠল। বোরখা হিজাব নিকাবের আড়ালে ওদের চেহারা পুরোপুরি ঢাকা। অনন্যা রিকশাওয়ালাকে বলল, স্টেডিয়ামের সামনে নামিয়ে দেবেন ভাই। সমৃদ্ধি চারপাশে তাকিয়ে দেখছে, মাঝে মাঝেই নিকাব ঠিক করে নিচ্ছে। ওর বেশ অস্বস্তি হচ্ছে। এর আগে কখনো এমন বোরখা হিজাব নিকাব পরে বের হয়নি সমৃদ্ধি। সমৃদ্ধি কিছুক্ষণ পর অনন্যাকে ফিসফিসিয়ে বলল, আপু, আমার না খুব অস্বস্তি হচ্ছে, দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। অনন্যা বিরক্ত গলায় বলল, এত কথা বলিস কেন, চুপচাপ বসে থাক। আপু, অত ঘন্টা থাকবো কি করে এগুলো পরে? একদম চুপ। খেলা দেখবি নাকি এখানেই নামিয়ে দিব, চলে যাব আমি? সমৃদ্ধি মুখে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরই স্টেডিয়ামের সামনে এসে রিকশা থামল। দুজন নেমে পড়ল। অনন্যা সমৃদ্ধির হাত ধরে বলল, তাতে চল। স্টেডিয়ামের গেটে অনেক ভিড়। ওরা ভিড়ের মধ্যে দিয়ে এগোতে শুরু করলো। গেটের কাছে এসে অনন্যা ব্যাগ থেকে টিকিট বের করলো। টিকিট দিয়ে দুজনেই ভেতরে ঢুকে গেল। স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতেই সমৃদ্ধি বুঝতে পারছে না কোন দিকে যাবে। অনন্যা সমৃদ্ধিকে নিয়ে স্ট্যান্ডের সিটে গিয়ে বসল। খেলা শুরু হবে আরও কিছুক্ষণ পর। গ্যালারিতে উচ্ছ্বাসের স্রোত। সমৃদ্ধি মুগ্ধ হয়ে চারপাশ দেখছে। প্রথমবার এত কাছ থেকে এত বড় কোনো ম্যাচ দেখতে এসেছে। মিনিট 10 পরই দুই দলের ক্যাপ্টেন টস করতে এসেছে। টসে জিতে চিটাগং ফিল্ডিং চুজ করেছে। গ্যালারির উত্তেজনা ক্রমে বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই মাঠে দুই দলের প্লেয়াররা আসা শুরু করেছে। ফুল হাতার জার্সি, চোখে সানগ্লাস, হোয়াইট স্নিকার্স পরে ফিল্ডিংয়ে নেমেছে আরাব। আরাবের এই লুকিংয়ে সমৃদ্ধি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ আটকে আছে আরাবের ওপর।
হঠাৎই গ্যালারির লোকজনের চিৎকারে সমৃদ্ধির ধ্যান ভাঙল। সবাই আরবের নাম ধরে চেঁচিয়ে যাচ্ছে। আরব ফিল্ডিং করতে ব্যস্ত হলো। গ্যালারি থেকে আরবের নাম ধরে যারা ডাকছিল তাদের মধ্যে বেশিরভাগই মেয়ে। সমৃদ্ধির মেজাজটা গরম হয়ে গেল, তবুও নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে খেলা দেখায় মনোযোগ হলো। আজকে সিলেট স্ট্রাইকার্সের সাথে ম্যাচ। সিলেট টিম ব্যাটিংয়ে নেমেছে। চিটাগংয়ের ফিল্ডিং ইনিংসের সময় সমৃদ্ধি নিজের ফোনের ক্যামেরা অন করে বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে নেয়। বেশ এনজয় করছে সমৃদ্ধি। সিলেট টিমের ব্যাটিং ইনিংস শেষ। 172 রান করে 173 রানের টার্গেট দিয়েছে চিটাগং কিংসকে। আরব আর ওর সঙ্গে আরও একজন ফরেনার ওপেনার নেমেছে আজকে। আরব ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করার মুহূর্তটা ভিডিও করে নিল সমৃদ্ধি। সবসময় তো টিভিতেই খেলা দেখেছে, প্রথমবারের মতো গ্যালারিতে বসে খেলা দেখতে বেশ অন্যরকম অনুভূতি কাজ করছে সমৃদ্ধির। এই প্রথম ও সরাসরি আরবের ব্যাটিং দেখবে। আরব ক্রিজে দাঁড়াতেই সমৃদ্ধির উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। ওর চোখ এক মুহূর্তের জন্য আরবকে ছাড়ছে না। আরবের প্রতিটা শট দারুণভাবে উপভোগ করছে সমৃদ্ধি। সপ্তম ওভারের খেলা চলছে। আরবের ব্যক্তিগত রান 47 আর 3 রান করলেই অর্ধশতক পূর্ণ হবে। সমৃদ্ধির উত্তেজনা যেন কিছুতেই কমছে না। পরবর্তী বল সীমানার বাইরে পাঠিয়ে অর্ধশতক পূর্ণ করল আরব। সাথে সাথেই ধারাভাষ্যকারের কণ্ঠে শোনা গেল, And there it is. Araf has reached 15 runs. As a fantastic half century from this young talent. What a beautiful innings from Mr. Ashfian Arab. সমৃদ্ধি উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল, ও মাই গড, আরব, ইউ আর রিয়েলি ট্যালেন্টেড। সমৃদ্ধির কাজে অনন্যা হতবাক হয়ে গেল। ক্যামেরাম্যান তখন সমৃদ্ধির দিকে ক্যামেরা ধরল। জায়ান্ট স্ক্রিনে তখন সমৃদ্ধিকে দেখাচ্ছে। সমৃদ্ধি উত্তেজিত হয়ে এতটাই জোরে চিৎকার করেছে যেটা মাঠে আরবের দৃষ্টি আকর্ষণ করে। আরব জায়ান্ট স্ক্রিনের দিকে তাকায়। বোরখা পরা কোনো মেয়েকে এভাবে চেঁচাতে দেখে বেশ অবাক হয় আরব। মেয়েটার মুখ নিকাবে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আরব সঙ্গে সঙ্গে সেদিক থেকে দৃষ্টি সরিয়ে খেলায় মনোযোগ দিল। অন্যান্য সমৃদ্ধিকে টেনে সিটে বসানো, ধমকের স্বরে বলল, মাথাটা কি খারাপ হয়ে গেছে তোর? কি করলি তুই এটা? তোর গলার স্বর যদি আমাদের পরিচিত কেউ শুনে নেয় তখন কি হবে? সমৃদ্ধি এতক্ষণে হুঁশে আসলো। জিভে কামড় দিয়ে বলল, ইস, এটা আমি কি করে ফেললাম? উনি তো আমার দিকে কেমন একটা ভাব করে তাকিয়েছিল। অনন্যা বলল, তুই আরবকে নিয়ে পড়ে আছিস আর আমি ভাবছি কেউ তোকে চিনে ফেললে না তো। ৭৭ রানের মাথায় আরব আউট হয়ে যায়। আরব আউট হওয়ার পর সমৃদ্ধি মুখ থমথমে করে বসেছিল। তবে ওর ভালো লাগছিল এটা ভেবে যে সেঞ্চুরি না হোক আরব তো ভালো খেলেছে। সে সময় সমৃদ্ধি চেঁচানোর পর আরও বেশ কয়েকবারই সমৃদ্ধিকে ক্যামেরায় দেখায়। দলের বাকি ব্যাটসম্যানরা মিলে 18 ওভারের মধ্যে 173 রান কমপ্লিট করে জিতে যায়। ম্যাচ জেতার পর সমৃদ্ধি আর অনন্যা দুজনেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। তখনও সমৃদ্ধি আর অনন্যা সহ এপাশের গ্যালারি ক্যামেরায় দেখানো হয়। ম্যাচ জেতার পর প্যাভিলিয়ন থেকে মাঠে আসার সময় জায়ান্ট স্ক্রিনে চোখ যায় আরবের। এক পলক তাকিয়ে স্ক্রিনে থেকে চোখ সরিয়ে মাঠে প্রবেশ করে। খেলা শেষ হওয়ার পর অনন্যা তাড়াতাড়ি করে সমৃদ্ধিকে নিয়ে বাসায় ফিরে। বাড়ির পেছনের বাগানে দাঁড়িয়ে বোরখা খুলে বাড়িতে ঢুকে। ওরা বাড়ি ফেরার পর ফাতেমা রহমান বললেন, কোথায় ছিলি তোরা? এতক্ষণ লাগলো আসতে? অনন্যা রুমে যেতে যেতে বলল, তোমাকে তো বলেই গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল। বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে নেয়। সমৃদ্ধি রুমে এসে ফ্রেশ হয়ে নিজের বিছানায় বসে আছে। স্টেডিয়ামে কাটানো সময়টা এখনো চোখে ভাসছে। এত কাছ থেকে আরবকে দেখা, তার খেলা দেখা সবকিছুই যেন স্বপ্ন মনে হচ্ছে সমৃদ্ধির কাছে। অনন্যা পাশে বসে বলল, কি খুশি তো এবার? মনের আশা পূর্ণ হলো তো তোর? সমৃদ্ধি মাথা নাড়ল, কিন্তু মনটা যেন একটু খারাপ হয়ে আছে। অনন্যা বলল, এই মন খারাপ করে আছিস কেন? কি হলো আবার? আচ্ছা আপু, আরব কি কখনো ভালোবাসবে আমায়? আমার মনে ওকে নিয়ে যেমন অনুভূতি আছে, ওর মনে কি আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য কখনো অনুভূতি জন্মাবে? এসব নিয়ে এখন ভাবছিস কেন বলতো? তুই তো সত্যি সত্যি ওকে ভালোবাসিস। একদিন দেখবি আরবও তোকে ভালোবাসবে।
সমৃদ্ধি বলল, আরাব তো আমায় চেনেও না, ভালোবাসা তো দূরের কথা। আমি একটা সাধারণ মেয়ে হয়ে আরাবের মতো কারো পাশে যাওয়ার কথা চিন্তা করাটাও তো বোকামি। অনন্যা চুপ করে থাকলো। সে জানে এ নিয়ে কোনো কথা বলে এখন লাভ নেই। রাতে বিছানায় শুয়ে সমৃদ্ধি ঘুমানোর চেষ্টা করলেও পারছিল না। স্টেডিয়ামের ঘটনা, আরাফকে দেখা, সবকিছু এখনো মাথার উপর ঘুরপাক খাচ্ছে। আরাবের মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিল, ইনস্টাগ্রামে ঢুকে আরাবের প্রোফাইল গেল। লাখ লাখ ফলোয়ার, কয়েক ছবি আপলোড করা। সমৃদ্ধি আরাবের লেটেস্ট পোস্টটা খুলল। পোস্টারে স্টেডিয়ামের আজকের ম্যাচের ছবি, ক্যাপশন ফার্স্ট ভিক্টোরি ইন সিলেট। সমৃদ্ধি ছবিগুলো কিছুক্ষণ দেখলো, একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে শুয়ে পড়ল। নিজেই বলল, আমার স্বপ্নগুলো কি এইভাবেই দূরে থেকে যাবে আরাব? আমি কি কখনো আপনাকে পাবো না? ম্যাচ শেষে হোটেলে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে যায়। তারপর ডিনার করে নিজের রুমে এসে একটু আগে ইনস্টাগ্রামে পোস্টটা আপলোড করেছিল। সামনে টেবিলে রাখা মোবাইলের স্ক্রিনে একগাদা মেসেজ ভেসে উঠছে। ফ্যানদের শুভেচ্ছা বার্তা, নিবিড় আর আফসিনের কিছু মেসেজ। নিবিড় আর আফসিনের মেসেজের রিপ্লাই দিয়ে ফোনটা রেখে চুপচাপ জানালার পাশে গিয়ে দাঁড়ালো আরাব। বাইরে সিলেটের নিস্তব্ধ রাত, চারদিক কুয়াশায় ঘেরা, চায়ের বাগান আর অল্প বাতাসে গাছের শাখাগুলো দুলছে। অন্য সময় ম্যাচ ডের দিন আরাব অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। হঠাৎ মনে পড়লো সেই বোরখা পরা মেয়েটার কথা। বিরক্তিতে আরাব চোখ মুখ কুচকে মনে মনে ভাবতে লাগলো, কেমন মেয়ে রে বাবা, বোরকা পরে গ্যালারিতে এসে লাফালাফি করছে, জাস্ট ডিসগাস্টিং। এর আগে কখনো এমন কাউকে দেখেনি আরাব। যেসব মেয়েরা ওকে নিয়ে মাতামাতি করে তারা সবসময় নিজেদের বেশ স্টাইলিশ ভাবে প্রদর্শন করে, আর এই মেয়েটা কেমন যেন বোরখা, হিজাব, নিকাব সবকিছু পরে কেমন লাফালাফি করছিল। এসব মনে হতেই আরাব বেশ বিরক্তি নিয়ে বেডের দিকে এগিয়ে গেল। লাইট অফ করে কমফোর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। সকালবেলা সবাই আগে আগে ব্রেকফাস্ট সেরে নেয়। রাতে সমৃদ্ধি দেরি করে ঘুমানোর ফলে আজ উঠতে দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে ডাইনিং টেবিলে এসে বসে। পূর্বও এসে বসেছে। আজ শুক্রবার হওয়ায় পূর্বর ভার্সিটি নেই। সমৃদ্ধি চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং ভাইয়া। খেতে খেতেই পূর্ব বলল, মর্নিং। তো মিস বোরখাবালি, ছদ্মবেশ নিয়ে খেলা দেখার অভিজ্ঞতা কেমন আপনার? সমৃদ্ধি পূর্বর কথা শুনে চমকে উঠল। হাতের নাস্তার প্লেট প্রায় পড়ে যাওয়ার উপক্রম। চোখ বড় বড় করে তাকালো। পূর্ব বলল, ভাবছেই জানলাম কি করে। কাল তো আমিও স্টেডিয়ামে গিয়েছিলাম। আরাবের 50-র সময় যখন তুই চিচিয়েছিলি তখনই দেখেছিলাম তোকে। সমৃদ্ধি চুপচাপ সব শুনল। অনুরোধের স্বরে পূর্বকে বলল, ভাইয়া প্লিজ কাউকে বলবে না, বাবা জানলে আমাদের বাড়ি থেকে আর বেরোতে দেবে না। পূর্ব গম্ভীর গলায় বলল, ভাবতো আমার জায়গায় বাবা দেখলে কি হতো। শোন, আর কখনো যেন এইভাবে বেরোতে না দেখি। সমৃদ্ধি বলল, কিন্তু আরো তো দুটো ম্যাচ আছে চিটাগাংয়ের। খেলা দেখতে যেতে চাইছিলি, গিয়েছিস? স্টেডিয়ামে যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে তো? সমৃদ্ধি হ্যাঁ বোধক মাথা নাড়ল। পূর্ব বলল, বাকিগুলো ফোনে দেখে নিবি, তাহলেই হবে। বলে উঠে চলে গেল। সমৃদ্ধি খাবার হাতেই রুমে গিয়ে অনন্যাকে বলল, আপু, ভাইয়া তো জেনে গেছে আমরা যে কালকে খেলা দেখতে গিয়েছিলাম। কি বলিস? কিভাবে জানলো? ভাইয়া নাকি কালকে স্টেডিয়ামে ছিল, আমাকে দেখেছে। সব দোষ তোর। তখন কে বলেছিল ওভাবে চেঁচাতে? ভাইয়া যদি বাবাকে বলে দেয়? সমৃদ্ধি আর কিছু বলল না। অনন্যা বেশ বিরক্ত হয়ে চলে গেল। বিকেলে সমৃদ্ধি ছাদে বসে বই পড়ছিল, কিন্তু মনটা বইয়ের পাতায় নেই। মোবাইল হাতে নিয়ে আরবের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকল। আজ সকালেই আরব একটি নতুন পোস্ট করেছে। টিমের সকালের প্র্যাকটিস টাইমের একটি ছবি, ক্যাপশন প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট ম্যাচ। সমৃদ্ধি ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে সংযত করার চেষ্টা করেও পারছে না। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পোস্টের নিচে কমেন্ট করল, অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী সেঞ্চুরির জন্য। কমেন্ট করেই সমৃদ্ধি পাশে ফোন রেখে বই পড়ায় মনোযোগ দিল। সে জানে আরাব এসব দেখবেও না, কারণ হাজার হাজার কমেন্টের ভিড়ে কি আর সমৃদ্ধির কমেন্ট চোখে পড়বে আরাবের? তবে তবুও একটা অদ্ভুত আনন্দ লাগছে সমৃদ্ধির। এর আগে কখনো আরাবের কোনো ছবিতেই কমেন্ট করেনি। এই প্রথম কোনো ছবিতে কমেন্ট করলো সে। এক সপ্তাহ কেটে যায়। ইতিমধ্যেই আরাবদের সিলেটে পূর্বের পরের ম্যাচগুলো শেষ।
বাকি 2 দিন সমৃদ্ধি আর অনন্যা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারেনি, মোবাইলেই দেখেছে। খানিকটা মন খারাপ হয়েছিল সমৃদ্ধির, তবে আরবের সেঞ্চুরি দেখে মন ভালো হয়ে যায়। আরবরা আজ রাতের ফ্লাইটে চলে যাবে। বিপিএল ছাড়া আরবের তেমন একটা সিলেটে আসা হয় না, তাই আরব ভাবলো আজকে সিলেট শহরের চারপাশ একটু ঘুরে দেখা যাক। আরবের টিমমেট একজনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। দুজনেই মুখে মাস্ক পরে বেরিয়েছে। এমনিতেও বের হলে সবাই এসে অটোগ্রাফার সেলফি নিতে ভিড় জমাবে, তাই আরব এখন একটু রিল্যাক্সে ঘুরতে চায়। ওরা দুজন বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। দুজনে কফি অর্ডার দিয়ে বসে বসে কথা বলছে। সমৃদ্ধি আর ওর ফ্রেন্ড নাতাশা এক পাশে রিকশায় করে যাচ্ছিল। রিকশাওয়ালা বেশ দ্রুত গতিতে রিকশা চালাচ্ছিল। রাস্তার মোড়ে এসে আচমকায় একটা সিএনজির সামনে এসে পড়ে। সিএনজি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার সাথে ভীষণ জোরে ধাক্কা লাগে। রিকশা উঠে নাতাশা আর সমৃদ্ধি পড়ে যায় রাস্তায়। চারপাশ থেকে লোকজন ছুটে আসে। রেস্টুরেন্ট থেকে রাস্তায় এমন দৃশ্য দেখে বেরিয়ে আসে আরব আর ওর টিমমেট। সমৃদ্ধির মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে, গায়েও ভীষণ চোট পেয়েছে। সমৃদ্ধির চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে। নাতাশাও আঘাত পেয়েছে, তবে অল্প। ও রিকশা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছিল। সমৃদ্ধির এক হাতের উপর রিকশা পড়ে আছে। আরব এগিয়ে এসে এমন অবস্থায় রিকশা সরিয়ে ওর টিমমেটকে বলে, সিরিয়াস অবস্থা, প্রচুর ব্লিডিং হচ্ছে, চলো হসপিটালে নিতে হবে। বলেই সমৃদ্ধিকে কোলে তুলে নেয়। রিকশা করে সমৃদ্ধিকে কাছের একটা হসপিটালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যায়। পেছন পেছন নাতাশাও আসে। নাতাশা হাতে চোট পেয়েছে। ওর হাতে ব্যান্ডেজ করার পরও অনন্যাকে কল দিয়ে সবটা জানায়। নাতাশা অনন্যাকে কল দিয়ে সবটা জানানোর পর এগিয়ে এসে আরাফকে বলল, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা না থাকলে। আরাফ বলে, ইটস ওকে, রাস্তায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হেল্প করেছি, থ্যাঙ্কস দিতে হবে না। মাস্ক পরে থাকায় কেউ চিনতে পারেনি আরাফকে। আরাফ হসপিটালে আরও কিছু ফর্মালিটি শেষ করে বেরিয়ে যাওয়ার সময় অনন্যা, ফাতেমা রহমান আর পূর্ব হসপিটালে এসে পৌঁছায়। ফাতেমা রহমান ছুটে এসে বলেন, সমৃদ্ধি কোথায়? ইমার্জেন্সিতে। ওই ছেলে দুটো হেল্প না করলে যে কি হতো এতক্ষণে। অনন্যা বলল, কোথায় তারা? নাতাশা আঙুল দিয়ে ইশারা করে দেখাতে দেখাতে আরাফ প্রায় বেরিয়ে যায়। পেছন থেকে খানিকটা দেখতে পায় অনন্যা। বেশি মাথা না ঘামিয়ে অনন্যারা ছুটে যায় এমার্জেন্সির দিকে। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। আরাফদের ফ্লাইট একটু পরেই প্লেনে গিয়ে নিজের সিটে বসে পড়ে আরাফ। পাশে ওর টিমমেটকে বলে, মেয়েটাকে কেন যেন চেনা মনে হলো। চেনা হবে কিভাবে? মনে হলো আগে কোথাও দেখেছি। কি করে দেখবি? এই সিলেটের কাউকে কি তুই চিনিস? না। তাহলে? আচ্ছা বাদ দে সব, টায়ার্ড লাগছে ভীষণ। বলে সিটে মাথা এড়িয়ে দেয় আরাফ। হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে শুয়ে আছে সমৃদ্ধি। মাথা ভীষণ ঝিমঝিম করছে তার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সমৃদ্ধি। চারপাশে ঝাপসা দৃশ্য স্পষ্ট হতে সময় লাগলো কিছুক্ষণ। চোখ খুলেই দেখলো মা, অনন্যা আর পূর্ব পাশে দাঁড়িয়ে। ফাতেমা রহমান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কেমন লাগছে মা? সমৃদ্ধি কোনো মতে কষ্ট করে বলল, ভালো মা, কিন্তু শরীরের যন্ত্রণা বলে দিচ্ছে সে ভালো নেই। মাথায় ব্যান্ডেজ, হাতের চোট। ডাক্তারের কথায় জানা গেছে হাতের হাড়ে ফ্র্যাকচার হয়েছে। বিশ্রামে থাকতে হবে 1 মাস। পাশে থেকে অনন্যা বলল, তুই সব সময় ঝামেলা বাদাস, এখন তো সব বাবা জানলে আর কথাই নেই। খেলা দেখা, ঘুরে বেড়ানো সব বন্ধ। সমৃদ্ধি কিছু বলল না। সমৃদ্ধির হঠাৎ কিছু একটা মনে পড়লো। সমৃদ্ধি সেন্সলেস হবার আগে একটা ছেলে এসে ওকে কোলে তুলে নেয়। ঝাপসা ঝাপসা মনে পড়ে মুখে মাস্ক পরা। মনের ভেতর এক প্রশ্ন জাগলো, ছেলেটা কে ছিল? প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আরবরা চিটাগং এসে পৌঁছালো। বেশ ক্লান্ত শরীর নিয়ে টিম হোটেলে গেল আরব। বিকেল থেকে বেশ ধকল গেছে ওর ওপর দিয়ে, তাই আপাতত শাওয়ার নিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এসে আরব ঘুমিয়ে পড়ল। সমৃদ্ধি হসপিটালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে। অনন্যা পাশে বসে আছে। সমৃদ্ধির মন ব্যস্ত অন্য চিন্তায়। আচ্ছা, কালকে যে লোকটা আমাকে হসপিটালে এনেছিল তার চোখ দেখে আমার কেন এত চেনা মনে হয়েছিল? কে ছিল সে? কেন মনে হচ্ছে সে আমার খুব চেনা কেউ? তার কণ্ঠটাও বেশ চেনা। কে হতে পারে?
এসব ভাবনার মধ্যেই নাতাশা এসে বলল, আপু, কাল যদি ওই ছেলে দুটো ওভাবে না এগিয়ে আসতো, জানি না কি হতো। সত্যি ওরা না থাকলে আজ। অনন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওরা কে ছিল? নাতাশা মাথা নেড়ে বলল, জানি না, মাস্ক পরা ছিল। অনন্যা বলল, যে আমাদের এত বড় উপকার করলো তার নামটা বুঝি জানবো না? আমাদের সমৃদ্ধির জীবন বাঁচিয়েছে সে। আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করছি, দেখি উনি কিছু বলতে পারে কিনা। বলে উঠে চলে গেল অনন্যা। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলো, কালকে শর্মিদীপকে যে নিয়ে এসেছে, অ্যাডমিট করেছে, সে কি তার নাম বলে গেছে? রিসেপশনে বসা মেয়েটি একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, উনি নাম বলেননি, তবে উনি কাগজে সিগনেচার করে গেছিল। এই যে। অনন্যা কাগজটা হাতে নিয়ে দেখলো এই অক্ষর দিয়ে একটা সিগনেচার। আজ 3 দিন পর সমৃদ্ধি হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, তবে তার চলাফেরার ওপর ফাতেমা রহমানের কড়াকড়ি নিষেধাজ্ঞা। ফ্র্যাকচার হওয়া হাত আর মাথার ব্যান্ডেজ নিয়ে তাকে বিছানায় সময় কাটাতে হচ্ছে। অনন্যা কোনোভাবেই তাকে মোবাইলে ঘাঁটতে দিচ্ছে না। এত সব কড়া নিষেধাজ্ঞা তার আর ভালো লাগে না। নিয়ম করে খাবার, ঔষধ, বিশ্রাম নেওয়া সবকিছু বিরক্ত লাগছে সমৃদ্ধির। সমৃদ্ধি বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। রিক্সা অ্যাক্সিডেন্টের ঘটনা থেকে শুরু করে মাস্ক পরা ছেলেটি সবই বারবার মনে পড়ছে। ছেলেটির পরিচয় তার কাছে অজানা, তবে তার চোখ দুটো যেন খুব চেনা মনে হয়েছিল। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি কাজ করছে তার মধ্যে। অনন্যা পাশে এসে বসলো, হাতে স্যুপের বাটি। স্যুপ খাওয়াতে খাওয়াতে বলল, কি ভাবছিস? সমৃদ্ধি ধীর স্বরে বলল, আপু, এই ছেলেটা কে ছিল? জানতে পেরেছিস কিছু? কেন যেন মনে হচ্ছে আমি তাকে চিনি। ছেলেটার সিগনেচার দেখেছিলাম রিসেপশনে, এ দিয়ে সাইন করেছিল। সমৃদ্ধি চমকে উঠে বলল, এ? সঙ্গে সঙ্গে এ দিয়ে আরাবের নামটা মাথায় আসতেই বিড়বিড় করে বলল, এ আরাব নয় তো? পরক্ষণেই ভাবলো, থুর, আরাব হতে যাবে কেন? কিন্তু ছেলেটাকে তো আমার খুব চেনা চেনা মনে হচ্ছিল। সমৃদ্ধিকে ভাবনায় মগ্ন থাকতে দেখে অনন্যা বলল, এখন আবার ওই এ কে ছিল সেটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিস? ব্যান, এত প্রেশার না নিয়ে চুপচাপ শুয়ে থাক। ডক্টর কি বলেছে মনে আছে তো? সমৃদ্ধি মাথা নাড়ল। অনন্যা স্যুপ আর ঔষধ খাইয়ে সমৃদ্ধিকে বিছানায় শুইয়ে দিল। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, একদম উঠবি না আর ফোন ঘাটবি না বলে দিলাম। বলে চলে গেল। সমৃদ্ধি অনন্যার যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুদিন কেটে যায়। সমৃদ্ধি এখন মোটামুটি সুস্থ। ওর মাথায় আঘাতটা কিছুটা কমেছে। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিল। চেক আপ করিয়ে হাতের প্লাস্টার খুলে আসে। লাস্ট কয়েকটা ম্যাচ সমৃদ্ধি অনন্যাকে অনেক রিকোয়েস্ট করে ফোন দিয়ে রাখে। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গতকালকে। পয়েন্ট টেবিলে চিটাগং কিংস নাম্বার 2-এ। আজকে রাতে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ চিটাগং আর রংপুরের। আজকে আবারও তার ভালোবাসার মানুষটাকে দেখতে পাবে ভেবে খুব আনন্দ লাগছে সমৃদ্ধি। রুমের বারান্দায় বসে বসে এসব ভেবে মুচকি হাসছে সমৃদ্ধি। ইনশাদ রহমান আজকে বাড়ি এসেছেন। গত কয়েকদিন তিনি অফিসের কাজে শহরের বাইরে ছিলেন। বাড়িতে এসে সমৃদ্ধির অসুস্থতার কথা শুনে বেশ বিচলিত হয়ে পড়েন তিনি। ইনশাদ রহমান সমৃদ্ধির রুমের সামনে এসে দরজায় নক করল কয়েকবার। ভেতর থেকে সারা শব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। রুমে কাউকে না পেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সমৃদ্ধির কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? সমৃদ্ধি পেছন ফিরে তাকিয়ে বলল, এই তো ভালো বাবা। তোমার মাথার আঘাতটা কিন্তু পুরোপুরি সারেনি। রুমে গিয়ে রেস্ট নাও। বললাম তো ঠিক আছি বাবা, চিন্তা করো না আমাকে নিয়ে। ইনশাদ রহমান সমৃদ্ধির মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। রাতের বেলা মোবাইল হাতে নিয়ে বিপিএল এর ফার্স্ট কোয়ালিফায়ারের লাইভ ম্যাচ অন করে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে সমৃদ্ধি আর অনন্যা। টস হয়েছে খানিকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। দুজনেই বেশ এক্সাইটেড হয়ে আছে, কারণ আজকের ম্যাচটা জিতলেই চিটাগং কিংস ফাইনালে উঠে যাবে। ওরা দুজন ভীষণ এক্সাইটেড হয়ে খেলা দেখছিল। এমন সময় ফাতেমা রহমান এসে নক করল। অনন্যার শোয়া থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল।
ফাতেমা রহমান রুমে ঢুকে বলল, অনন্যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে একটু পরে দেখতে আসবে। অনন্যা সমৃদ্ধি দুজনে অবাকের চরম পর্যায়ে চলে যায়। অনন্যা অবাক হয়ে বলে, মানে কি বলছো কি তোমরা? আমাকে দেখতে আসবে মানে? দেখতে আসবে মানে দেখতে আসবে। তোর তো ফাইনাল পরীক্ষা শেষ। তোর বাবার বন্ধু নৌশাদ ভাইয়ের ছেলে নিলয়, খুব ভালো ছেলে ও। পূর্বর সাথে ওর খুব ভালো সম্পর্ক। আমি জানতে চেয়েছি ছেলে কেমন। আমি বলেছি তোমাদেরকে কোনো ছেলে খুঁজে দেওয়ার জন্য। তোর কি কোনো পছন্দ আছে? আমার পছন্দ অপছন্দের ব্যাপারে পরে মা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখনই বিয়ে করব না। ভাইয়ার মতো জব করতে চাই আমি। পূর্ব রুমে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের পর কি জব করা যায় না? ভাইয়া তুমিও? ঠিকই তো বললাম। নিলয় আমার ফ্রেন্ড, বাবার বন্ধু নওশাদ আঙ্কেলের ছেলে। ওনাদের ফ্যামিলির সবাই তোকে খুব পছন্দ। উনি আমাকে চিনল কিভাবে? বাবা ছবি দেখিয়েছে তোর। অনন্যা বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। ফাতেমা রহমান তাড়া দিয়ে বললেন,